হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জার্মান ভাষার আ1 নিভিউর খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটি টপিক শিখব। আপনারা যারা আ1 নিভিউতে আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই এফেক্টিভ হতে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জার্মান ভাষার নমিনাটিভ প্রোনোমেন বা পার্সোনাল প্রোনোমেন শিখব এবং নমিনাটিভ প্রোনোমেনের সাথে কিভাবে রেগুলার ভার্ব কনজুগেট করতে হয় তাও শিখব। ওকে, তাহলে সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। প্রথমে আমরা শিখব নমিনাটিভ প্রোনোমেন কি। ঠিক আছে, আমরা সবগুলো নমিনাটিভ প্রোনোমেন লিখেছি। তাহলে নমিনাটিভ প্রোনোমেন কি? বাক্যের জুবিয়েক্ট। ওকে, নমিনাটিভ প্রোনোমেন বা পার্সোনাল প্রোনোমেন এগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট। আমরা বলি না আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, তারা খায়, বলি না? এখানে সাবজেক্ট কে? আমি, তুমি, সে, আমরা। কিন্তু আমরা যখন জার্মান ভাষায় বলবো তখন বলবো ইশ, দু, এয়া, জি, এস, দিয়া, ইয়া, জি, জি। ওকে, আপনি যখন প্রশ্ন করবেন কে কাজটি করছে তখন যে অ্যান্সার পাবেন বা যে প্রোনোমেনটা আসবে বা সর্বনাম আসে তাই নমিনাটিভ প্রোনোমেন। ওকে, এখানে কাজটি কে করছে? সে করছে, আমি করছি, তুমি করছো, এটি হচ্ছে কি নমিনাটিভ প্রোনোমেন। ওকে, তাহলে ইশ অর্থ আমি, দু অর্থ তুমি, এয়া অথবা আপনি এরও বলতে পারেন, সমস্যা নেই। অর্থ সে, এয়া দ্বারা মেলকে বুঝাই, অর্থাৎ একজন মেলকে বুঝাই। জি, জি অর্থ সে, এ জি দ্বারা একজন ফিমেলকে বোঝায়। ওকে, এখন এখানে একটু লক্ষ্য করুন, এই জিটা সব সময় স্মল লেটার এস দিয়ে শুরু হবে, স্মল লেটার এস দিয়ে শুরু হবে। নোটেড। ওকে, মনে রাখতে হবে। তারপর আসি এজ, এজ অর্থ এটা বা ইহা। এই এসটা দাজ আর্টিকেল অথবা বস্তুবাচক জিনিসগুলোকে ইন্ডিকেট করে। ওকে, তারপর হচ্ছে ভিয়া, ভি অর্থ আমরা। এখন দেখেন এই ভিয়া হচ্ছে ইসের প্লুরাল। আমরা পড়েছি না আমি, আমরা, পড়েছি তো? তাহলে এই ভিয়া হচ্ছে কি ইসের প্লুরাল। তারপরে রয়েছে ইয়া, ইয়া অর্থ তোমরা। এই ইয়া দেখেন দু এর প্লুরাল, অর্থাৎ তুমি, তোমরা। ওকে, তারপরে রয়েছে জি, এই জি অর্থ তারা। তাহলে আমরা এখানেও পেলাম জি, এখানেও পেলাম জি। এখন এখানেও নোটেড, এই জি এর এসটা হবে সব সময় স্মল লেটার। ওকে, এই জি যখন আমরা লিখবো তখন এসটা স্মল লেটার দিয়ে লিখবো, বুঝে গেছে? তাহলে দুইটা জি পেলাম, এই একটা জি, এটারও এসটা স্মল লেটার দিয়ে হবে, এই একটা জি, এইটারও এস স্মল লেটার দিয়ে হবে। ঠিক আছে, এই জি অর্থ সে, একজন ফিমেলকে বোঝায়, এই জি অর্থ তারা, তাদেরকে বুঝাই, একটা টিমকে বুঝাই, দলকে বুঝাই। ওকে, এখানে দেখেন জি, জি অর্থ আপনি বা আপনারা। তাহলে আমরা কয়টা জি পেলাম? তিনটা জি। নমিনাটিভ প্রোনোমেনে আমরা কয়টা জি পেলাম?
3টা জি। ওকে, এখন এখানেও নোটেড, এই জিটা যখন আপনি লিখবেন বা আপনি বলবেন তখন সব সময় ক্যাপিটাল লেটার এস দিয়ে শুরু হবে। ওকে, এই জিটা শুরু হবে কি ক্যাপিটাল লেটার এস দিয়ে, একটু বড় করে। ওকে, জি। আর যখন আমি তারা অথবা সে বুঝাবো তখন এই জিটা আপনি স্মল লেটার এস দিয়ে লিখবেন। বুঝে গেছে? ঠিক আছে, এবার আসি দু এর কাছে। এই দু আপনি কখন ইউজ করবেন? সাধারণত খুব ঘনিষ্ঠ মানুষের ক্ষেত্রে, যেমন পরিবার, বন্ধু বান্ধব, হতে পারে অফিসের কোনো ঘনিষ্ঠ বা ক্লোজ কলিগ। ওকে, মোট কথা আপনার একদম ক্লোজ যারা আছেন তাদের ক্ষেত্রে আপনি দুই ইউজ করতে পারবেন। আর এই জি আপনি কখন ইউজ করবেন? আপনি বা আপনারা। নর্মালি আমরা আপনি কাদেরকে বলি? আমাদের চাইতে বড় যারা আছে, তারপরে অফিস আদালত, অফিসিয়াল পরিবেশে আপনি বলে সম্বোধন করি, বা অপরিচিত কোনো ব্যক্তিকে। তো জার্মানরাও এভাবেই সম্বোধন করে, খুব কাছের মানুষদেরকে তুমি বা দু বলে সম্বোধন করে, আর অপরিচিত ব্যক্তি বা অফিস আদালতে চলার পথে যাদের সাথে পরিচয় হয় তাদেরকে তারা জি বলে সম্বোধন করে। ঠিক আছে, তাহলে আমরা আনঅফিসিয়াল ভাবে দু সম্বোধন করতে পারি পরিচিতদের, খুব ঘনিষ্ঠ মানুষকে, আর বয়োজ্যেষ্ঠ বা অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে অফিস আদালতে জি জি বলে সম্বোধন করতে পারবো। ওকে, তাহলে এই গেল আমাদের নমিনাটিভ প্রোনোমেন। এই নমিনাটিভ প্রোনোমেন গুলো হচ্ছে কি একটা বাক্যের সাবজেক্ট। এবার আমরা শিখব নমিনাটিভ প্রোনোমেনে কিভাবে ভার্ব কনজুগেশন করতে হয়, রেগুলার ভার্ব কনজুগেশন করতে হয়। আমি এগুলো মুছে ফেলবো। আচ্ছা, এখানে তো আমি সবগুলো নমিনাটিভ প্রোনোমেন স্মল লেটার দিয়ে লিখেছি, ঠিক আছে, কিন্তু এগুলো যখন একটা বাক্যের শুরুতে বসবে তখন আমরা জানি কি, যেমন এখানে ইস, এটা কিভাবে হবে? ক্যাপিটাল লেটার দিয়ে এটা হবে, তাই না? তারপরে হচ্ছে কি বাকি যেগুলো আছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তারপরে দু এভাবে শুরু হবে, ঠিক আছে, যখন একটা বাক্যের শুরুতে বসবে। কিন্তু যখন মাঝখানে বসবে মানে পরে বসবে তখন যেভাবে আছে এভাবেই লিখতে পারবেন। ওকে, তখন এভাবেই হবে। তো এখন আমি যেহেতু এগুলো আগেই লিখেছি, আমি জাস্ট ভার্বটাকে কিভাবে কনজুগেট করবেন সেটাই দেখাবো। ওকে, ঠিক আছে।
ভার্ব কনজুগেট করার জন্য আমি এখানে 3টা ভার্ব নিলাম। কমেন, কমেন অর্থ আসা, এই যে কমেন, কমেন অর্থ আসা। হাইসেন, হাইসেন অর্থ নাম হওয়া। আমরা বলি না আমার নাম আসমা, আপনি আপনার নাম বলেন, অমুক অমুকের নাম বলে, ঠিক আছে? তো এই হাইসেন অর্থ কি নাম হওয়া, এগুলো হচ্ছে কি ভার্ব। তারপর আছে আবাইটেন, আবাইটেন অর্থ কাজ করা। ওকে, আমরা 3টা ভার্ব নিয়েছি। আচ্ছা, এখন আসি ভার্ব কনজুগাসিয়ন ইন নমিনাটিভ। যখন ভার্বের প্রসঙ্গ আসে তখন আমি বলতে চাই আপনারা আইএনসিভিতে যখন থাকবেন তখন শুরুতে আপনারা 2 ধরনের ভার্ব পাবেন। এক হচ্ছে রেগুলমেসিভ ভার্ব, আরেকটি হচ্ছে ইনরেগুলমেসিভ ভার্ব। এছাড়াও ভার্বের শ্রেণী বিভাগ রয়েছে, মডাল ভার্ব রয়েছে, চ্যানভিয়ারে ভার্ব রয়েছে, আরো কিছু ভার্ব রয়েছে যেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন। ওকে, তাহলে এখন আমরা শুরুতেই জানবো, যখন আমরা সেন্টেন্স মেকিং শিখবো শুরুতেই জানতে হবে রেগুলমেসিভ ভার্ব সম্পর্কে এবং ইনরেগুলমেসিভ ভার্ব সম্পর্কে। তো আমরা আগে লিখবো, তারপরে জানবো যে আসলে রেগুলমেসিভ ভার্ব কোনগুলো বা ইনরেগুলমেসিভ ভার্ব কোনগুলো। আচ্ছা, আমি একটু ছোট করে বলে নিই। এখানে 3টা ভার্ব আছে, এই 3টা ভার্বই হচ্ছে রেগুলমেসিভ ভার্ব, ঠিক আছে? তো এখন আমরা শিখবো নমিনাটিভ প্রোনোমেনের সাথে কিভাবে রেগুলমেসিভ ভার্ব কনজুগেট করবেন। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই নিব কমন ভার্ব, কমন ভার্ব। ওকে, ঠিক আছে। রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্ব রুলস মেনে চলে, সে নিজে কোনো রুলসের পরিবর্তন করে না। যেমন এগুলো হচ্ছে রুলস, আমরা যখন রেগুলার ভার্ব দিয়ে কনজুগেট করব তখন সেই রুলস গুলো মেনে চলবে। কিন্তু ইনরেগুলমেসিভ ভার্ব হচ্ছে তারা কি করে, রুলস ফলো করে না, তারা রুলস ভেঙে ফেলে। ঠিক আছে, কেমন ভাবে? এই যে ভেতরে ভোকাল আছে এগুলো চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, তাহলে রেগুলমেসিক যে ভার্ব সেগুলো রুলস ফলো করে, আর ইনরেগুলমেসিক যে ভার্ব সেগুলো রুলস ফলো করে না। ওকে, ক্লিয়ার? তাহলে এই 3টা হচ্ছে রেগুলমেসিক ভার্ব। এখন আসি, এই যে ভার্ব দেখছেন কমেন, কমেন অর্থ আসা। আচ্ছা, আমি এটাকে কমেন বলছি, আপনি চাইলে কমেন বলতে পারেন। ওকে, কারণ অনেকে খা যেটা এটাকে কা উচ্চারণ করে, অনেকে খা উচ্চারণ করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আবার একদল এসে বলবে যে হ্যাঁ আপনি ভুল উচ্চারণ করছেন, আপনার উচ্চারণ ঠিক না। শুনেন, একটা কথা বলি, ছোটবেলা থেকেই আমরা ইংরেজি শিখে বড় হয়েছি, তো সেই হিসেবে আমরা যখন জার্মানটা বলি তখন ওই যে ইংরেজি একটা টোন চলে আসে মাঝে মধ্যে, একদম সবগুলো পারফেক্টলি আসলে জার্মান আসে না, কথার টোনে চলে আসে। তা এখন আপনি যদি ওই যে 2-1টা উচ্চারণ নিয়েই পড়ে থাকেন তাহলে আপনার জন্য জার্মান ভাষা না। হ্যাঁ, আমরা জন্মের পর থেকে আমাদের মাতৃভাষা শিখছি, আমরা এখনো শিখছি। আপনাকে যদি বাংলা বলতে বলা হয় আপনি কিন্তু প্রপার ভাবে বাংলা বলতে পারবেন না, কিংবা ছোটবেলা থেকে আমরা ইংরেজি শিখছি, এখন আপনাকে যদি ইংরেজিতে বলতে বলা হয় আপনি প্রপার ভাবে কিন্তু ইংরেজিটাও পারবেন না। তো সেই হিসেবে আমরা 1-2 বছর জার্মান ভাষাটা শিখে আপনি কিভাবে আশা করেন যে আমরা একদম প্রপারলি পারবো?
কিংবা আমরা কি কখনো নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবো? আর যদি আপনি পারেন তাহলে আপনি ভালো, লাকি পারসন। ওকে, ঠিক আছে। সো এত বেশি আসলে ওই যে উচ্চারণ নিয়ে আপনারা যারা কমেন্টে মাতামাতি করার দরকার নেই। যে টপিকটা নিয়ে কথা বলছি ওই টপিকটার উপরে ফোকাস করে, ঠিক আছে? মেইন কনসেপ্টটা বোঝার চেষ্টা করে। ওকে, এখন দেখেন এই যে কমন ভার্বের শেষে কি আছে? এন আছে। দেখেন হাইসেন ভার্ব, এটা শেষেও এন আছে। আরবাইটেন শেষে এন আছে। অর্থাৎ জার্মান ভাষায় প্রায় 99% ভার্বের শেষে এন থাকে। ওকে, আর বাকি 1% ভার্বের শেষে এন থাকে। ঠিক আছে, তাহলে বেশিরভাগই হচ্ছে কি এন থাকে। এখন আসি, আপনি যখন সাবজেক্টের সাথে ভার্ব কনজুগেট করবেন তখন আপনাকে সর্বপ্রথম এই যে এনটা উঠিয়ে ফেলতে হবে, এটা থাকবে না, থাকবে শুধু স্টেম। যেমন খম, এটা হচ্ছে স্টেম বা মূল অংশ, এটা থাকবে এবং এটার সাথে রুলস অনুযায়ী আপনাকে এন্ডুং যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে আছে কি ইস খমে, অর্থাৎ আপনি যখন ইসের সাথে ভার্ব কনজুগেট করবেন তখন এই যে স্টেমের পরে এন্ডুং এ যুক্ত হবে। এই যে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি এ, বুঝে গেছে? তাহলে স্টেম কতটুকু? এ এন এর আগ পর্যন্ত হচ্ছে স্টেম বা মূল অংশ, এ এনটা উঠে যাবে এবং মূল অংশের সাথে এন্ডুং এ যুক্ত হবে। এটা হচ্ছে ইসের ক্ষেত্রে। আপনি যদি একটা বুঝেন তাহলে আপনি সবগুলোই পারবেন। ওকে, তারপরে দেখেন দুয়ের ক্ষেত্রে আমরা যখন ভার্ব কনজুগেট করব নরমালি স্টেমের পরে এন্ডুং এ এসটে হবে। ওকে, নরমালি এসটে হবে। যেমন দুয়ের সাথে কমন ভার্ব কনজুগেট করেছি, তাহলে প্রথম হচ্ছে স্টেম বা মূল অংশ, তারপরে এন্ডুং এ যুক্ত হয়েছে কি এসটে, রুলস অনুযায়ী। এগুলো হচ্ছে রুলস, এসটে। ওকে, তাহলে দুয়ের সাথে ভার্ব, রেগুলার ভার্ব কনজুগেট করার সময় কি হবে? নরমালি স্টেমের পরে, ভার্বের স্টেমের পরে এন্ডুং এ এসটে হবে, এসটে হবে। এখন আসি নরমালি এসটে হবে, কিন্তু যদি কোনো ভার্বের এই যে এন আছে শেষে, এই যে এন যেটা আছে এটার আগে এই পজিশনে, অর্থাৎ স্টেমের শেষে, স্টেমের মূল অংশের শেষে এস, ডোপেল এস, সেট থাকে, তাহলে এই এসটা উঠে যাবে, অর্থাৎ শুধু থে যুক্ত হবে। কখন? যখন স্টেমে শেষে এস, ডোপেল এস, এর সেট থাকে, তখন হচ্ছে কি এসটা উঠে যাবে। এখানে যে এসটা যুক্ত হওয়ার কথা ছিল সেটা রুলস অনুযায়ী উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা যখন সেরকম ভার্ব দিয়ে কনজুগেট করব তখন আমরা দেখব আসলে কিভাবে উঠে গিয়েছে আর কেন উঠে গিয়েছে। আপাতত আপনাকে এটা লিখে রাখতে হবে, এটা মনে রাখবেন। তাহলে দুয়েরটা আমরা সবাই বুঝেছি। দুয়ের সাথে যখন নরমালি ভার্ব কনজুগেট করব তখন স্টেমের পরে বা মূল অংশের পরে এন্ডুং এ এসটে যুক্ত হবে, এতটুকু মনে রাখেন। তারপর হচ্ছে এয়া, খমট। তাহলে স্টেম কতটুকু খম পর্যন্ত, এরপরে রুলস অনুযায়ী এন্ডুং এ থে যুক্ত হয়েছে। ওকে, তারপর হচ্ছে জি, এই জি অর্থ কি? সে, ফিমেল বোঝায়, আর এই এ অর্থ সে, মেল বোঝায়। ওকে, একজন মেল বোঝায়। সো এই জিটা হবে কি বলেছিলাম? স্মল লেটার এস দিয়ে শুরু হবে। ঠিক আছে, তাহলে জি খমট, অর্থাৎ
স্টেমের পরে এন্ডিং এ থে যুক্ত হয়েছে। ওকে, এন্ডিং এ থে যুক্ত হয়েছে। তারপরে আসি এজ, এজ কমড। তাহলে দেখেন সেম ভাবে স্টেমের পরে এন্ডিং এ থে যুক্ত হয়েছে। তারপর আছে ভিয়া, ভিয়া কমন, ভিয়া কমন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইনফিনিটিভ ফর্ম যেটা আছে সেরকমই ভিয়ার সাথে, অর্থাৎ এন্ডিং এ এন হয়েছে। আমরা তো নর্মালি প্রথম দিকে এনটা বাদ দিয়ে দিয়েছি, আমরা ধরে নেবে এটা তাদের রুলস এর এন। ওকে, রুলস এর এন। তাহলে স্টেমের পরে কি হবে? এন হবে, মূল অংশের পরে এন যুক্ত হবে। ওকে, তারপরে আসি ইয়া, ইয়া অর্থ কি পড়েছিলাম তোমরা? ইয়া কমড, ইয়া কমড, মূল অংশ অথবা স্টেম তারপরে এন্ডিং এ থে যুক্ত হয়েছে। এখন দেখেন এই যে ইয়া, এজ, জি, এয়া, কয়টা? চারটা। এই চারটারই এন্ডিং এ থে যুক্ত হয়েছে, তার মানে এগুলো মনে রাখা একদম ইজি। আপনি কিভাবে মনে রাখবেন? এয়া, জি, এস, ইয়া, এই তিনটার সরি এই চারটার এন্ডিং এ থে যুক্ত হবে। ওকে, থে যুক্ত হবে। তারপরে আসি জি, এই জি মানে কি বুঝিয়েছে? তারা, দে। তাহলে এই জি এর এসটা কি হবে? স্মল লেটার হবে, মনে আছে? এই যে এই জি সে, এই জি তারা, এই দুইটারই এসটা স্মল লেটার দিয়ে শুরু হবে। ওকে, তাহলে এই জির সাথে কিভাবে ভার্ব কনজুগেট হবে? কমন, কমন। দেখেন পুরো ইনফিনিটিভ ফর্মের মতোই কমন, কিন্তু রুলস অনুযায়ী স্টেমের পরে এন হয়েছে এন্ডিং এ। এন্ডিং মানে হচ্ছে শেষে। ওকে, তারপরে আসেন জি, এই জি সব সময় এসটা ক্যাপিটাল লেটারই থাকবে। ওকে, তাহলে এই জির সাথে কিভাবে কনজুগেট হয়েছে? কমন, ঠিক ইনফিনিটিভ ফর্মের মতোই, কিন্তু রুলস অনুযায়ী স্টেমের পরে এন্ডিং এ শেষে এন হয়েছে। ইজি না? হ্যাঁ, যে একটা বুঝবে সে সবগুলো পারবে। প্রথমে একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা কি বলেছিলাম? এই যে জি, এটা হচ্ছে স্মল লেটার দিয়ে হবে এসটা, এই জি স্মল লেটার দিয়ে হবে এসটা, আর এটা তো সব সময় ক্যাপিটাল লেটার এসই থাকবে। ঠিক আছে, কিন্তু এগুলো যখন আমরা একটা সেন্টেন্সের শুরুতে লিখব তখন অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। একটু আগেই বলেছিলাম ইস, দু, জি, সেটা যেই জি হোক, যখনই সেন্টেন্সের শুরুতে বসবে তখন ক্যাপিটাল লেটার দিয়ে হবে, তাই না? তাহলে দেখেন এখানে জিটার ভার্ব কনজুগেট কিভাবে হয়েছে? কমড। ওকে, এখানে জিটা ভার্ব কনজুগেট হয়েছে কমন, এই জিটারও ভার্ব কনজুগেট হয়েছে কমন। এখন আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন অথবা আপনি যখন একটা টেক্সটে পড়বেন তখন আপনি কিভাবে বুঝবেন যে এই জিটা তারা মিন করেছে নাকি এই জিটা মিন করেছে নাকি এই জিটা মিন করেছে? কিভাবে বুঝবেন? ওকে, এটা হচ্ছে যখন সে বলবে তখন আপনি ভার্ব কনজুগেট দেখে বুঝতে পারবেন। আচ্ছা, জি এর সাথে তো স্টেমের পরে শুধু ঠে হয়, এটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই জি দ্বারা সে ফিমেলকে বুঝিয়েছে। ওকে, একটা ফিমেলকে বুঝিয়েছে। কিন্তু কথা হচ্ছে এই জি এর ভার্ব কনজুগেশন যেমন এই জি এর ভার্ব কনজুগেশন একই রকম, তারা এবং আপনি আপনারা দুইটারই ভার্ব কনজুগেশন একই রকম। তাহলে এই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে কেউ এই জিটার কথা উল্লেখ করেছে নাকি এই জি এর কথা উল্লেখ করেছে, তাদের কথা উল্লেখ করেছে নাকি আপনি আপনি বলে উল্লেখ করেছে? একদম সিম্পল, যেহেতু ভার্ব কনজুগেশন একই রকম সেহেতু আমাদের ভার্ব কনজুগেশন দেখে বোঝার উপায় নেই
কিন্তু আপনি যখন একটা টেক্সট পড়বেন তখন যে লেখাগুলো থাকবে উপরে বা পরে, তখন কি একজন ব্যক্তিকে সম্বোধন করে বলছে, কাউকে আপনি করে বলছে, নাকি একটা টিমের কথা বলছে, অনেকগুলো মানুষের কথা বলছে? ওই টেক্সটটা পড়েই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি কয়েকজনের সাথে কথা বলছি, তখন আমি কি বলবো? তারা, তারা, ঠিক আছে, তারা এটা করেছে, তারা ওটা করেছে, এভাবে বলবো। যখন আমি শুধু একজন ব্যক্তির সাথে কথা বলবো, তখন আপনি ভালো আছেন, বা আপনি কি করেছেন, আপনি গিয়েছেন, আপনি খেয়েছেন, এভাবে বলবো। এখন আমার টোনের পরিবর্তন হচ্ছে, আমার অঙ্গভঙ্গির পরিবর্তন হচ্ছে। সো এই যে অঙ্গভঙ্গি, টোন, তারপরে যখন টেক্সট পড়বেন, আগে পরে লেখাগুলো পড়লেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন কি জি প্রকাশ করেছে, তারা প্রকাশ করেছে, নাকি আপনি সম্বোধন করেছে, বা জি, ওকে, ক্যাপিটাল লেটারের যে জিটা আছে, আপনি, আপনারা প্রকাশ করেছে। অঙ্গভঙ্গি, কথার টোন এবং টেক্সটের ধরন, কি প্রকাশ করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, এগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই জিটা ইউজ করেছে নাকি এই জিটা ইউজ করেছে। ওকে, একদম সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ভার্ব গেল কি? কমন। ওকে, তো একটা যদি বুঝে যান তাহলে বাকিগুলো একদম ইজি। এবার আমরা এটা মুছে ফেলি। তারপরে ভার্ব কি নিয়েছি? হাইসেন। হাইসেন, হাইসেন অর্থ নাম হওয়া। ওকে, ঠিক আছে, তার হাইসেন কিভাবে কনজুগেট করব? ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে এই শেষের এ এনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে স্টেম কি থাকলো? মূল অংশ থাকলো হাইস। এখন এই হাইসের সাথে সাবজেক্ট অনুযায়ী কনজুগেট করতে হবে, ইন্ডুং বসাতে হবে। ওকে, তাহলে ইসের ক্ষেত্রে কি হবে? হাইসে, অর্থাৎ স্টেমের পরে একটা এ যুক্ত হবে এন্ডুং এ, ইস হাইসে। ঠিক আছে, তারপরে আচ্ছা, এখন এই যে হাইসেন, হাইসেনের অর্থ কি? নাম হওয়া। ঠিক আছে, তাহলে আমি হই বা আমার নাম পৃথি, আমার নাম আসমা, এইভাবে প্রকাশ হবে। তারপর আমরা যে খমেনটা লিখেছি, ইস খমে লিখেছি, তো খমেন মানে কি পড়েছি? আশা। এখন এভাবে কি হবে? আমি আশা, তুমি আশা, সে আশা, এভাবে তো হবে না, সেন্টেন্সের একটা সৌন্দর্য আছে। তাহলে কি হবে? নর্মালি আমরা কি বলি? আমি আসি, তুমি আসো, আমরা আসি, এভাবেই তো প্রকাশ পাই। সো একইভাবে প্রকাশ পাবে। ওই যে শুধু আশা, কমন অর্থ আশা বলে যে সেভাবেই হবে এমন না, সেন্টেন্সের সৌন্দর্য কিভাবে হয় সেটাও দেখতে হবে। ঠিক আছে, তাহলে ইস হাইসে পৃথি, আমি পৃথি অথবা আমার নাম পৃথি, এই যে নাম হওয়া, হাইসেন দ্বারা নাম হওয়া বোঝায়। ওকে, তাহলে কনজুগেট কি হয়েছে? স্টেমের শেষে এ হয়েছে। তারপরে দু, দু হাইস্ট আপনার নাম লিখবেন। ওকে, এখন দেখেন হাইস হচ্ছে স্টেম, মূল অংশ, এরপরে হচ্ছে থে হয়েছে, কিন্তু আমরা এখানে কি লিখেছি? নর্মালি এস থে হবে, কিন্তু যখনই এই যে স্টেমের শেষ অংশে এস সেট থাকবে, কি লিখেছি? এস, ডোফেল এস, এস সেট সেট থাকবে, তখন এই এসটা হবে না, শুধু থে হবে। এখন কেন থে হবে? এটা জার্মানদের রুলস। তারা বলছে যখনই এখানে আপনি আরেকটা এস বসাবেন অথবা ডোফেল এস বসাবেন, তখন এটার উচ্চারণটা পারফেক্ট হয় না। এটা কি উচ্চারণ হয়? একসাথে তিন চারটা এস,
কোন উচ্চারণ হয়? এখন তারা যেহেতু বলেছে এটা পারফেক্ট হয় না, তো আমরা রুলস এর বাইরে যেতে পারবো না। তো নিয়ম অনুযায়ী আপনি এন্ডিং এ শুধু থে বসাবেন। এটা কখন? যখন এগুলো থাকবে ইনফিনিটিভ ফর্মের এন এর আগে, এন এর আগে অ্যাসেট, অ্যাসেট, ডোফেলাস অ্যাসেট থাকবে। ক্লিয়ার? তারপরে এয়া, এয়া হাইস্ট। আচ্ছা, এটা হবে শুধুমাত্র ডু এর জন্য, ওকে, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে স্টেমের পরে থে যুক্ত হয়েছে রুলস অনুযায়ী। তারপরে জি, সে, হাইস্ট, স্টেমের পরে থে যুক্ত হয়েছে রুলস অনুযায়ী। অ্যাজ, হাইস্ট, স্টেমের পরে থে যুক্ত হয়েছে রুলস অনুযায়ী। ভিয়া, ভিয়া হাইসেন, দেখেন এটার পরিবর্তন হয়নি, হাইসেন, ঠিক স্টেমের পরে এন্ডিং এ এন যুক্ত হয়েছে, ওকে। তারপরে ইয়া হাইস্ট, আগের মতো, এই যে কি বলেছি, এয়া জি এস, এগুলোর এন্ডিং এ থে যুক্ত হবে, ঠিক এয়া সেম, ইয়া সেম, এন্ডিং এ থে যুক্ত হয়েছে, ওকে। আপনি চাইলে এই ইয়াটাকে এই অ্যাজ এর পরেও লিখতে পারেন সুবিধার জন্য, যে ঠে 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 এগুলো একসাথে বসবে। এরপর হচ্ছে জি, তারা, জি হাইসেন, এন্ডিং এ এন যুক্ত হয়েছে স্টেমের পরে। তারপরে জি হাইসেন, এখানে এন্ডিং এ এন যুক্ত হয়েছে। তাহলে পরিবর্তন কোথায় আসছে? শুধু ডু এর ক্ষেত্রে, ওকে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের হাইসেন ভার্ব গেল। এবার আসি আবাইটেন। আবাইটেন অর্থ কাজ করা। এখন যদি কোনো ভার্বের এই যে এন্ডিং এর এন এর আগে, ইনফিনিটিভ ফর্মের এন এর আগে থে, থে অথবা ডে থাকে, থে অথবা ডে থাকে, তখন স্টেমের পরে, স্টেম কোনটা, যেমন আওয়াইটেন, এটার স্টেম কোনটা, এই যে আওয়াইট, এই এনটা বাদ যাবে, এটা আমরা আগেই জেনেছি। তাহলে এই স্টেমের পরে আগে একটা এ যুক্ত হবে, তারপরে রুলস অনুযায়ী হবে, ওকে। এই যে এই আবাইটেনের কোথাও কি এস, ডোফেলাস বা এস এর সেট আছে? না, তাহলে আমরা কনজুগেশন করার সময় কি হবে? এসটে হবে অবশ্যই। তাহলে স্টেমের পরে আগে হচ্ছে একটা এ হবে, তারপরে রুলস অনুযায়ী কি হবে, কেমন এসটে। এখন এটা কখন হবে? এটা হবে শুধুমাত্র, মানে এ রুলসটা হবে ঠে এবং ডে থাকলে প্রথমে একটা এ হবে, তারপরে রুলস অনুযায়ী কনজুগেট হবে। এটা হবে আপনার ডু, এয়া, জি, এস এবং ইয়ার ক্ষেত্রে। তাহলে কয়টা? 1 2 3 4 5টা। এই 5টার ক্ষেত্রে এ রুলসটা হবে। তাহলে আমরা সরাসরি দেখি কিভাবে কনজুগেট হয়। ইসের সাথে কনজুগেট ঠিক থাকবে আগের মতোই, ইস আবাইটে, ওকে। আবাইট পর্যন্ত হচ্ছে স্টেম, তারপরে শেষে এন্ডিং এ এ যুক্ত হয়েছে, রুলসের এ। ডু, আবাইট পর্যন্ত হচ্ছে কি স্টেম, মূল অংশ, তারপরে কি বলেছি, একটা বাড়তি এ যুক্ত হবে, তারপরে রুলস অনুযায়ী এস্টে যুক্ত হবে। তাহলে কি হয়েছে? ডু আবাইটেস্ট, আবাইটেস্ট, ওকে। আচ্ছা, যদি এখানে এই এটা যুক্ত না করতো তখন কি হতো? সরাসরি আবাই থস্ট, বা তারা কিভাবে উচ্চারণ করতো আমি জানি না। তো তারা বলছে যে এটা পারফেক্ট উচ্চারণ হতো না, এটা জার্মানদের রুলস, আমাদের সেভাবে ফলো করতে হবে। এই জন্য তারা তাদের রুলস অনুযায়ী একটা এ বসিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে দুইয়ের ক্ষেত্রে। তারপরে এয়া, এয়া আবাই, আবাইট পর্যন্ত হচ্ছে স্টেম, এরপরে একটা এ, তারপরে রুলস অনুযায়ী থে, আবাইটেড। এরপরে জি, আবাইট পর্যন্ত স্টেম, তারপরে একটা এ বাড়তি, তারপরে রুলস অনুযায়ী থে, এস
আবাইটেড, অর্থাৎ স্টেমের পরে এ, তারপরে রুলসে ঠে। wir arbeiten, arbeiten, এটা ঠিক থাকবে, আগের রুলসে থাকবে। পরিবর্তন আসবে কোথায়? এই যে দু, এয়াজি, এস আর হচ্ছে ইয়াতে, এই চারটার ক্ষেত্রে হবে এই রুলসটা। তাহলে wir arbeiten এটা আগের মতোই ঠিক থাকবে। তারপরে জি arbeiten, এটাও আগের মতোই ঠিক থাকবে। তারপরে হচ্ছে কি জি arbeiten, এখন arbeiten মানে হচ্ছে কি কাজ করা। তাহলে জি, জি এবং wir, এই তিনটার পরিবর্তন হয়নি, ইসেরও পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে দু, এয়া, জি, এস এবং ইয়ার ক্ষেত্রে। আচ্ছা, এটা লিখিনি। arbeiten, এটা হবে কি arbeitet, রুলস অনুযায়ী প্রথমে স্টেম পর্যন্ত গিয়ে তারপরে একটা বাড়তি এ হবে, তারপরে রুলসে ঠে হবে। ওকে, arbeitet, arbeitet। খুব সহজভাবে বুঝিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে এই রুলসটা কখন হবে? ইনফিনিটিভ ফর্মে এন এর আগে যদি থে এবং দে থাকে তখন দু, এয়া, জি, এস, ইয়া এগুলোতে ভার্ব কনজুগেট করার সময় স্টেম বা মূল অংশের পরে আগে একটা এ হবে, তারপরে রুলস অনুযায়ী এন্ডুং যুক্ত হবে। বুঝে গেছে? না, বুঝতে অবশ্যই হবে, এত সহজ বিষয়, কত ইজি না? তাহলে এই ছিল আমাদের কি ভার্ব কনজুগাসিয়ন ইন নমিনাটিভ, নমিনাটিভে ভার্ব কনজুগেশন। এগুলো ছিল রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব দিয়ে, আচ্ছা রেগুলার অথবা রেগেলমেসিক ভার্ব আর ইরেগুলার অথবা উনরেগেলমেসিক ভার্ব দিয়ে পরবর্তী ক্লাস যখন নেওয়া হবে তখন আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, তখন দেখবেন আসলে কনজুগেশন কেমন হয়। তো এই পর্যন্ত আশা করি আপনাদের সমস্যা নেই। এখন আমি এটা আগে কেন করিয়েছি, আমাদের একটা টপিক আছে জার্সবাউ বা সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, আপনি কোথায় সাবজেক্ট লিখবেন, কোথায় ভার্ব লিখবেন, কোথায় অবজেক্ট লিখবেন। এখন দেখেন, আমি যখন সাবজেক্ট লিখেছি তখন ফার্স্ট পজিশনে লিখেছি সবগুলো, আর আমি যখন ভার্ব লিখেছি তখন সেকেন্ড পজিশনে লিখেছি। তো আইনস রিভিউতে শুরুতে আপনাকে জানতে হবে যে ভার্ব সব সময় সেকেন্ড পজিশনে থাকে। এখন এই যে আপনি জেনে গিয়েছেন যে নমিনাটিভ প্রোনোমেন বা পার্সোনাল প্রোনোমেন এটার সাথে ভার্বটা কিভাবে কনজুগেট হয়, তো আমি যখন ওই ক্লাসটা নিব, জার্সবাউয়ের ক্লাসটা নিব বা সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসটা নিব, তখন আপনি সহজেই ক্যাচ করতে পারবেন। ওকে, কারণ আপনি ইতিমধ্যেই জানেন যে সাবজেক্টের পরে ভার্বটা কিভাবে কনজুগেট করতে হয়। ওকে, সো এই ছিল আজকে আমাদের নমিনাটিভ প্রোনোমেন নিয়ে এবং নমিনাটিভ প্রোনোমেনে কিভাবে ভার্ব কনজুগেশন করবেন, রেগেলমেসিক ভার্ব কনজুগেট করবেন তাই নিয়ে ভিডিও। এখন আপনারা যারা অনলাইনে দেখছেন, আপনাদের যদি এরপরেও কোথাও কোনো প্রবলেম থাকে বুঝতে, তাহলে কমেন্ট করতে পারেন। তো আজকের ক্লাস বা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে। আশা করি আপনারা এই টপিকগুলো খুব সহজে ক্যাচ করতে পারবেন, আমি এত কঠিন ভাবে এক্সপ্লেন করি না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।